আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, পরিস্থিতি এখন এমনই নাজুক যে ওসমান হাদির জানাজাকে ঘিরেও শঙ্কা রয়েছে নানা রকম। হাদিকেরে মারছে ইসলামিস্টরা, এটা আপনাদের বারবার বলতেছি আমি, যে মারার পরে এরা বিশাল আক্রমণের চিন্তা ভাবনা আছে। তো ঠিক করে দিল তো ইসলামিক রেভলিউশনের পথে বাংলাদেশ। জি, আপনারা সকলেই জানেন, কেউ বাকি নেই, যে গতকাল হাদি মারা যাওয়ার এই নিউজ আসার পরে সারা ঢাকা শহর, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, খুলনা, সারা বাংলাদেশে কি ঘটেছে এটা আপনারা সকলেই জানেন। এবং সকলেই জানেন যে এর মধ্যে মতির প্রথম আলু এবং ডেইলি স্টার, এগুলো তো ব্যাপক আক্রমণ হয়েছে, আপনার জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনী যাওয়ার পর সেনাবাহিনী সেখানে জনগণের কাছে পায়ে ধরা মাপ চাইয়া 20 মিনিটের সময় নিয়ে যারা উপরে ছিলেন তাদেরকে রক্ষা করতে গেছেন। আজকে এখন আবার বিভিন্ন সাংবাদিক আইসা মুখে কালো পর্দা মাইরা ওনারা চিল্লাইতেছেন প্রেস ফ্রিডম। কেন রে বাবা, গত 16 মাসে প্রেস ফ্রিডম ছিল না? আওয়ামী লীগ গত 15 বছর ক্ষমতায় ছিল, কই তখন তো প্রথম আলোর মতো তোমার কিছুই হয় নাই, কোনো পত্রিকা অফিস এভাবে জ্বালানো হয় নাই, কোনো পত্রিকা অফিস দখলও করে নাই। এমনকি ইনকিলাব, নয়া দিগন্ত, এগুলোর অফিসও দখল করে নাই। দিনকাল অফিস দখল করে নাই, কিন্তু চলছে না। তো তখন বাকস্বাধীনতা ছিল না, এখন বাকস্বাধীনতা আছে। এখন অফিস যদি পুড়ে যায় তাতে কার কি করার আছে? তো প্রথম আলো আর ডেলি স্টার এবং প্রথম আলো কেউ জ্বালাইছে এইটা কিন্তু আসলে আমি এতগুলো ভিডিও দেখলাম, এত লাইভ দেখলাম, আমি দেখি নাই। আমি দেখলাম যে প্রথম আলো প্রথম একটা ইয়েতে স্ট্যাটাস পাইলাম, মানে নিউজ পাইলাম ডেইলি স্টারে, যে শর্ট সার্কিটে প্রথম আলোর বিল্ডিংয়ে আগুন ধরে গেছে, পুরো বিল্ডিং ভস্মীভূত সেই শর্ট সার্কিটের আগুনে। সূত্র ডেইলি স্টার। কতক্ষণ পরে দিয়ে যাবার প্রথম আলোর একটা নিউজ, সেটা কি, যে বিড়ির আগুনে, কোনো একজন কর্মচারীর বিড়ির আগুনে ডেইলি স্টারও আগুন ধরে গেছে, আগুন ধরে বিল্ডিং ভস্মীভূত। সূত্র প্রথম আলো। তো সুতরাং পাবলিকের দোষ দাও কে? তোমরা তো নিজেদেরই শর্ট সার্কিট, নিজেদেরই বিড়ির আলোতেই নিজেদের বিল্ডিং জ্বালাইছো, ঠিক না? তোমরাই তো গর্ব করে বলেছিলে যে আওয়ামী লীগ চলে গেছে, শেখ হাসিনা চলে গেছে, প্রথম আলো রয়ে গেছে, আমি মতিউর রহমান রয়ে গেছি। হ্যাঁ, আর ওই যে লাল বিপ্লবী আরেকটারে কালকে যে থাপ্পড় সোয়ার দিল চুলটাই না, নুরুল কবিরা, আমার তো বড় ভাল লাগছে। এইসব বুদ্ধিজীবীরা মাইর খাওয়া উচিত। ছায়ানট ভাঙিয়া দিছে, এটা ভাঙিয়া দিছে, ঠিক আছে। আর 32 নম্বরে ভাঙা বাড়ি, এইটা নিয়ে দেখেছি কিছু ওই ছাত্রলীগ বা আওয়ামী লীগ করে পোলাবে না, 32 আবার আঙ্গুল, 32। আরে হারামজাদারা, ওটার আছে কি? ওটার বাকি যা আছে ওইটি ভাঙ্গা ওইখান থেকে দরকার হয় কোপায়া মাটি লইয়া যাও গা। কোনো সমস্যা নাই ভাই, আপনাদের যা যা ভাঙার, যা যা ইয়ে করার আপনারা সব করেন ভাই, কোনো সমস্যা নাই। আপনারা করতে থাকেন, এটা পাবলিকও দেখতে চায় যে আপনারা নতুন কিছু আনতেছেন। এই যে কালকে একটা হিন্দু লোকরে সম্ভবত মাইরা বা মারার আগে জিন্দাই তারে গাছে ঝুলাই আগুন জ্বালাই দিছেন। আজকে তার বাপ মা ভাই বোন যেগুলো আছে ওরা কইতেছে আমার ছেলে তো বাটন ফোন চালায়। তো অশিক্ষিত একটা পোলা চালায় বাটন ফোন, বাটন ফোন চালায়, সে আবার ফেসবুকে কোথায় নবীজির ইয়ে করলো, যে বেটা বাটন ফোন চালায়, এটা একটা অবাস্তব জিনিস। যে বাটন ফোনে আবার ইন্টারনেট থাকে ভাই, এইটা আমি জীবনে শুনিনি। তো হাদি ভাই মারা গেলেন। হাদি ভাই মারা যাওয়ার পরে রিয়েকশন যা হবে বা কি হবে, এগুলো গত 4 দিনের ভিডিও তো বলছিলাম। 12 তারিখ থেকে বলতেছিলাম যে হাদিকে এখানে ওই আওয়ামী লীগ ওই অমুক তমুক মারে নাই, হাদিকে মারছে ইসলামিস্টরা, এটা আপনাদের বারবার বলতেছিলাম। এবং এটাও বলছিলাম আমি, যে মারার পরে দেখেন শুক্রবারে কি হয়। শুক্রবারে এরা বিশাল আক্রমণের চিন্তা ভাবনা আছে। তো ঠিক করে দিল তো। এখন আপনারা বলুন ভাই শুক্রবার কই গেছে, এটা তো বৃহস্পতিবার রাতে। আরে বৃহস্পতিবার রাতে 12টার পরেও চলছে, শুক্রবার আইসা গেছে, 24 ঘন্টা আগ পিছ হয়েছে। যেটা হয়তো আমি বলছি শুক্রবার, সেটা তো আর একদিন আগে করে দিছে। ইন্ডিয়ান এম্বাসিতে আক্রমণ হবে বারবার বলছিলাম আপনাদের, আক্রমণ হয়েছে। এবং চিটাঙেরটা আক্রমণ হবে এটা আমি কিন্তু বারবার বলছিলাম, হয়েছে। এবং আপনারা দেখেন, কালকে চিটাঙে ইন্ডিয়ান এম্বাসিতে আক্রমণ হওয়ার পরে যাদের ধরে নিয়ে গেছে, সেইখানে সেসব ছেলেদেরকে দেখতে গেছে কে? মুফতি আজহার। এই যে আমি ছবিটা দিয়ে দিছি দেখেন, মুফতি আজহার সেখানে দেখতে গেছে এবং সেখানে স্ট্যাটাসটা দেখছেন,
ওই মুফতি আজহারের এক ছাত্র লিখছেন যে আগামীকাল ভোরের ভিতরে একটা নিউজ, ভালো নিউজ আসবে। তার মানে মুফতি আজহার গেছে ওদের ছাড়াই নিতে। সুতরাং ভারতীয় এম্বাসিতে আক্রমণ করছে, এতে আমার কোনো দুঃখ নাই ভাই। ভারতীয় এম্বাসিতে আক্রমণ করলে আমার কি? বরঞ্চ আমি তো বলি যে ভারতীয় এম্বাসিতে আক্রমণের কি দরকার, পুরো ভারতীয় এম্বাসি সব জ্বালাই দাও। বাংলাদেশে কোনো ভারতীয় এম্বাসি থাকবে না, সমস্ত দোকান থেকে ভারতীয় প্রোডাক্ট বাই করে জ্বালাই দাও, আমার কোনো সমস্যা নেই। পুরা ভারত বাংলাদেশ বর্ডার এরিয়াতে পুরা 20 ফিট দেওয়াল তুলা দাও উপর করে। ওই যে ইসরায়েল আর প্যালেস্তাইনের মধ্যে যেরকম দেওয়াল আছে এরকম দেওয়াল তুলা দাও, পয়সা লাগলে আমরা দিব। তুইলা দিয়া ফুল ব্লক করে দাও, ভারতের লাগে আমাকে কোনো সম্পর্ক রাখা যাবে না। আমরা ভারতের কোনো কিছু চাইও না, আনবো না, খামো না, দামও না, বন্ধ করে দাও। এবং এইটা করা উচিত আমার মনে হয় আর কি। সুতরাং ভাই ভেজাল কমবে, আমার কথা হচ্ছে ভেজাল কমান। আপনারা যা যা ভাইঙ্গা যা যা ব্লক করে ভেজাল কমাইতে পারেন ভেজাল কমান, পাবলিক শান্তিতে থাক। তো আবার আসি সেই ইসলামী বিপ্লবের কথা। এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, আজকে ভোর 9টার পর থেকে হেফাজতের আমির, তারপরে আপনার চরমনায়ের আমির, আরো ইসলামিক দলগুলোর আমিরদের সাথে যোগাযোগ হচ্ছে। যেহেতু জামাত নাই, কারণ জামাত নেতা কিন্তু বুঝে গেছে এনে কিছু একটা ঘটবে, কারণ পিছন থেকে তো ঘটাইতেছে জামাত। এই জন্য ধরি মাছ নাচুই পানি পরিষ্কার থাকার জন্য উনি কিন্তু চলে গেছে কোথায়, লন্ডনে, এখন লন্ডনে আছে। তো বাকি ইসলামিক দলগুলোর সাথে কথা বলছে, যমুনা অভিমুখে একটা মিছিল যাবে। এরপরে আপনার আমাদের সেনা প্রধান আবার সেই আগের মতো দায়িত্ব নিয়ে ঘোষণা দিবেন, এবং ঘোষণা দেওয়ার ডাক্তার ইউনুসের অধীনে, ডাক্তার ইউনুসকে রেখেই ইসলামিক রেভলিউশন হবে, ইসলামিক বিপ্লব ঘটবে এখানে। এবং সেইখান থেকে এরপরে আগামীকাল থেকে, পরশু থেকে বা তরশু থেকে, এই ধরেন সপ্তাহখানিকের ভেতরেই যা হওয়ার হয়ে যাবে। সুতরাং ইসলামিক রেভলিউশন ইসলামিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে, মানে রেভলিউশন অফ ইসলাম। ঠিক সেই ইরানের মতো হইতে পারে, অথবা অন্য আরো দুই একটা মনে হয় ইসলামিক রেভলিউশন কান্ট্রি আছে, ওদের মতনই একটা চিন্তাধারা করতেছে এই মৌলবাদীরা, যার কারণে ছায়ানট মায়ানট কায়ানট যা আছে। এবং এর মধ্যে আজকে যদি নাও হয়, হাদির লাশ ঢাকায় এসে পৌঁছার পরে, তার জানাজার আগে বা পরে আরেক দফা কঠিন ভাঙচুর চলবে। এবং সেই দিন হয়তো ইন্ডিয়ান এম্বাসি ঢাকারটা চরম আক্রমণ হবে। সুতরাং আমি আগেও বলছি ভাই, আক্রমণ হোক, ভাঙুক, আমার কোনো সমস্যা নাই। যেমন ভারতীয়দের এখন, আমি গতকালকে ভিডিওতে বলছিলাম, সমস্ত ভারতীয়দের লিস্ট অলরেডি মৌলবাদীদের কাছে আছে। কে কোথায় কি খান, কি চাকরি করেন, কোন দোকানে যান, কোথায় যায় চা খান, ভারতীয়রা আপনাদের সবাই জানে। সুতরাং একটা একটা করে এখন কাহিনী করা হবে। আর গতকাল মাহফুজ ঘোষণাই দিয়েছে, আপনারা দেখছেন, যে আওয়ামী লীগ যেখানে পাও, মাহফুজ সহ বাকিরা সবাই, যেখানে আওয়ামী লীগ পাও সেখানেই হত্যা করো, লাশের বদলে আমরা লাশ নেব। উনি কিন্তু লাশ নিতে যাচ্ছেন, তার মানে বুঝছেন তো ইসলামিক রেভলিউশন কিন্তু এইটা, যে হাজার হাজার লাশ পড়তে হবে রাস্তায়। সুতরাং আওয়ামী লীগ নেতাকর্মীদের লাশ রাস্তায় ফালাইতে হবে, না হলে ইসলামিক রেভলিউশন হবে না। সুতরাং মৌলবাদীরা লাশ ফেলবে, ইসলামিক রেভলিউশনের পথেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সুতরাং সময় যা ছিল হাত থেকে সব বেরিয়ে গেছে। আর আপনারা যারা মনে করেন যে কেন ইন্ডিয়া এসে আমারে ক্ষমতায় বসাই দিয়ে, না, ইন্ডিয়া কেন ক্ষমতায় বসাবে? ইন্ডিয়া কোনো সন্ত্রাসী রাষ্ট্র না তো, যা এসে আপনার দেশ দখল করে ক্ষমতায়। ইন্ডিয়া প্রয়োজনে এর 7 সিস্টারে যাইতে যে জায়গা লাগে ওইখান থেকে আর একটু বেশি, একটু টুকরা করে নিয়ে চলে যেতে পারে, এর দূর করতে পারে, এর বেশি করবে না। আপনারা মনে করেন না যে আপনাদের আইনা ক্ষমতায় বসা যায়, না, আপনাদের আশ্রয় দিচ্ছে এটাই বহুত, এর চেয়ে বেশি কিছু আশা করেন না। কারণ আপনারা যেহেতু করতে পারবেন না কিছু, সুতরাং আশাও করেন না, এই আশা বাদ দেন। আপনারা যেহেতু কিছু করতে পারবেন না, গড্ডালিকা প্রবাহে গা ভাসান, যেমন গত 15 বছর ভাসাইছিলেন। মৌলবাদীদের উত্থান দেখেছিলেন, 1.5 লক্ষ মাদ্রাসা খোলার চান্স দিয়েছিলেন, বাংলাদেশে বড় বড় ওয়াজ মাহফিল করে সেটা ডোনার যেহেতু আপনারাই ছিলেন। এখন আর কি, সেটা তো আপনারাই আনছেন। এই যে ইসলামী বিপ্লব বলেন আর ইসলামের ঝান্ডা বলেন, এটা তো আপনারাই আনছেন। সুতরাং এটা মানিয়া লইয়া, রিয়েলিটি মানিয়া লইয়া, তাদের সাথে একত্রীভূত হইয়া আপনারা আগায়া যান। কারণ আজকে আপনাদের কারণেই দেশের এই অবস্থা। যতই বলেন যে জঙ্গি মঙ্গি, এগুলো সব উৎপাদন কিন্তু আপনারা করছেন, আপনাদের বাইরে কেউ হয় নাই। বাকি আরো কিছু বললে হয়তো আপনাদের এখন লুঙ্গি খুলে যাবে, অনেক গালাগালি শুরু করবে। কারণ হচ্ছে যে আপনারা তো আবার নিজেদের ব্যাপারে কোনো কিছু শুনতে রাজি না, মানে আপনাদের যে ভুল আছে এইটা আপনারা শুনতে রাজি নাই। এটা আজকে আপনাদের কারণেই এই অবস্থা।
কেউ যদি বলেন যে না ভাই আমাদের কারণে না, তাহলে আমি বলবো 560টা মসজিদ কেন করছিলেন? এই যে কওমিদেরকে স্বীকৃতি কেন দিছিলেন? হাজার হাজার মাদ্রাসা খোলার অনুমতি কেন দিছিলেন? বড় বড় ওয়াজ মাহফিল, ওই তাহেরি মাহিরেদের আইনে ওয়াজ মাহফিলের ডোনার কারা ছিল? আপনারা। সভাপতি কারা ছিলেন? আপনারা। ওখানে না ওয়াজ মাহফিলের, সে তো আপনারাই করছেন। এখন স্বীকার করবেন না কেন? বাংলাদেশের মানুষের কোনো টেনশন নেই। বাংলাদেশের মানুষের টেনশন একটা, যে একটু শান্তিতে থাকতে চায়। এবার সেটা ইসলামী বিপ্লব হোক, ইসলামিক দেশ হোক, আর ওই ইহুদির দেশ হোক, তাতে কারো মাথা ব্যথা নাই। তাতে ওনাদের কারো মাথা ব্যথা নাই। বাঙালির মাথা ব্যথা নেই। বাঙালি চুপচাপ তো কইরা যান আপনারা যা ইচ্ছা। সুতরাং এই মৌলবাদীরাও বুঝা গেছে এটা। যতই কাউ কাউ রাও রাও করেন, কোনো কাজ হবে না। ওনারা ইসলামিক রাষ্ট্রই ঘোষণা করতে চলছে আগামী 1 সপ্তাহের ভিতরে। দর্শক, পরিস্থিতি এখন এমনই নাজুক যে ওসমান হাদির জানাজাকে ঘিরেও শঙ্কা রয়েছে নানা রকম। কি হতে পারে? প্রচুর মানুষ জড়ো হবে ঢাকায়, তারপর আবারও কি গোলযোগের সূত্রপাত হবে? দর্শক, আমরা এই বিষয়ে একটা ছোট্ট বিশ্লেষণ করি। ওসমান হাদির মৃত্যুকে ঘিরে সারা দেশ যখন শোকাহত, মানুষ যখন শোক করছে, অসংখ্য মানুষের চোখের পানি ঝরেছে, তখন একদল উগ্র হাদির কথা বলে, হাদির যে দর্শন, সেই দর্শনকে তোয়াক্কা না করে বা সেটাকে পাত্তা না দিয়ে হাদির মৃত্যুকে পুঁজি করে এমন কাণ্ড ঘটানো হচ্ছে, যার সাথে হাদির তার যে রাজনৈতিক লক্ষ্য, তার যে বক্তব্য, কোনোটাই মেলে না। ইতিমধ্যে দেখেছেন যে হাদি প্রথম আলো সম্পর্কেই মৃত্যুর কিছুদিন আগে বলেছে যে প্রথম আলোর সামনে কেন প্রতিবাদ সমাবেশ হচ্ছে? প্রত্যেকটা গণমাধ্যমে নিজস্ব পলিসি আছে। আপনারা প্রথম আলোর মতন 10টা প্রতিষ্ঠান করেন, করে আপনারা সেটা নিয়ে প্রচার করেন। তার মানে হচ্ছে প্রথম আলোর সামনে যে গত 1 বছরে নানা ভাবে সমাবেশের নামে কেউ কেউ হামলার চেষ্টা করেছে, সেটা প্রতিবাদ করেছে। কিন্তু দেখা গেল ওই হাদির কথা বলেই ডেইলি স্টার ভাঙা হলো, প্রথম আলো ভাঙা হলো, পোড়ানো হলো, ছায়ানট পোড়ানো হলো, তারপর তাণ্ডব লীলা সারা দেশে ছড়িয়ে পড়লো। এই রাজনীতি কি হাদি করতো? এখন এই যে মহল বিশেষের তৎপরতা, সেই তৎপরতার ব্যাপারে সাংবাদিক জুলকারনাইন সায়ের একটা পোস্ট দিয়েছে। পোস্টটা উপেক্ষা করা যায় না এই কারণে যে জুলকারনাইন সায়ের যথেষ্ট রকম তথ্য অনুসন্ধান করে, অনেক গোপন হাড়ির খবর সে বের করে নিয়ে আসে। অতীতে নিয়েছে, নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনার সেই ঐতিহাসিক ডকুমেন্টারি আল জাজিরাতে প্রকাশ হয়েছিল যে মানে জেনারেল আজিজের সাথে যেই চক্র দুর্নীতিতে নিমজ্জিত ছিল সেই ব্যাপারে। জুলকারনাইন সায়ের জানাচ্ছেন, আগামীকাল ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র করছে একটা চক্র। জানাজার নামে লোক সমাগম ঘটিয়ে এরা মূলত ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে চেষ্টা করবে, যার অংশ হিসেবে বিদেশি দূতাবাসে হামলা এবং বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার চেষ্টা করা হবে। এরই ধারাবাহিকতায় 31 ডিসেম্বর গুম কমিশনের মাধ্যমে আরো কিছু সামরিক কর্মকর্তার নাম ঘোষণা করে সার্বিক পরিস্থিতি আরো জটিল করে তোলার চেষ্টা করবে সেই একই চক্র। গুম এবং খুনের মতো নিন্দনীয় অপরাধের সাথে জড়িতদের যথাযথ বিচারের কোনো বিকল্প নেই, কিন্তু সেটা দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে করা উচিত। দর্শক, বুঝতে পারছেন যে নানা অজুহাত তোলা হবে, যেমন বলাই হচ্ছে যে ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও। তার মানে ভারতকে ইনভাইট করা হচ্ছে যে তোমরা আসো, তোমরা অ্যাটাক করো। অথচ আমাদের সেই ভারতকে রোখার মতন সেই সামরিক শক্তি কতটুকু সেটা সবাই জানে, কিন্তু বারবার উস্কানি দেওয়া হচ্ছে। এবং এই কারণে আজকে একটি খবর দেখলাম যে সীমান্ত এলাকায় ভারতের সেনাবাহিনী পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশ দূতাবাস হাইকমিশন থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতির উপর ভারত তীক্ষ্ণ নজর রাখছে।
তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হলো এই যে নির্বাচন যাতে না হতে পারে এবং তারেক রহমান আসার আগেই এমন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে কেউ কেউ মনে করছে যে 5ই আগস্ট পট পরিবর্তনের সময় যেটা করা সম্ভব হয়নি, এখন হাদির মৃত্যুকে ঘিরে এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। এখনই একটা পরিবর্তন ঘটাতে হবে, বিপ্লবী সরকার গঠন করতে হবে, সবকিছু তছনছ করে ফেলতে হবে। এমন একটি উগ্রপন্থার একটি পরিস্থিতি যেটা জুলকারনাইন সায়ের তার পোস্টে উল্লেখ করেছে। আপনারা তো বাংলাদেশ সেনাবাহিনীর বিপদের ভিতরে ফেলাইছেন, বাংলাদেশের সেনাবাহিনীর বিপদের ভিতরে ফেলাইছেন। এই ক্যাচালের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী ইনভলভ হয়ে গেছে। আর আমি বুঝি না বাংলাদেশের সেনাবাহিনীকে এখন চুরি বেরা ঘরে বসে রয়েছে, এগুলোর স্টপ করে না কেন? এই 2-4 জন মানুষের জন্য সারা দেশের মানুষ এখন বিপদে পড়তে যাচ্ছে। আপনারা গিয়ে ভারতে ঝগড়া বাঁধবেন, ভারত যদি পাল্টা আক্রমণ করে বাংলাদেশ পুরো গাজায় রূপান্তরিত হবে। সারা দুনিয়া বাংলাদেশের দরজা বন্ধ হয়ে যেতে ধীরে ধীরে। কি কারণে? আপনাদের খাসলতের কারণে। এগুলি আপনারা শুরু করছেন, পায়ে পা দিয়া ভারতের সাথে আপনারা ঝগড়া লাগাইছেন। সস্তা একটা সেন্টিমেন্ট, ভারতের বিরুদ্ধে কথা বলে ফ্যান ফলোয়ার বাড়ে, ভারতের বিরুদ্ধে কথা বলে টিআরপি বাড়ে, ভারতের বিরুদ্ধে কথা বলে নিউজ বাড়ে, ভারতের বিরুদ্ধে কথা বলে সংসদে যাওয়া যায়, ভারতের বিরুদ্ধে কথা বলে প্রধানমন্ত্রী যা পাল। ওই প্রধানমন্ত্রী যদি হন বা যদি হন ধরে নিলাম, মেজরিটি পাইলেন, পার্লামেন্টে গিয়া সংসদে গেলেন, প্রধানমন্ত্রী হলেন, কয়দিন টিকবেন? খাওয়াইবেন কেমনে 18 কোটি মানুষরে? খাওয়াইতে তো হইবে গেলি রে। কি খাওয়াইবেন? সবার সাথে শত্রু তৈরি করে রাখছেন, কি খাওয়াবেন এদেরকে? এখন আপনারা তো ইউরোপ আমেরিকা পালায় যাবেন কা, বাংলাদেশে একটা বিরাট বিপদের ভিতরে ফালা দিয়ে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিয়ে, তখন এই সাধারণ মানুষকে এই পরিস্থিতি থেকে উঠেই আরো 50 বছর সময় লাগবে। আপনারা তো লুটপাট করা যা করা দরকার করে দিয়ে দিবেন এই মূর্খ পাবলিক গুলোর ব্যবহার করে। আপনারা আগুন নিয়ে খেলছেন, আপনারা আগুন নিয়ে খেলছেন। যে কিছু মানুষ জেনে শুনে আগুন নিয়ে খেলতেছে, কারণ তাদের সুবিধা আছে। এখানে তাদের সুবিধা আছে, তারা প্রচুর পয়সা পাবে, ক্ষমতায় আসবে, লুটপাট করবে, ইউরোপ আমেরিকা বাড়ি গাড়ি করবে। আর মূর্খচোদা আপনারা যারা আছেন, বুঝছেন, আপনারা যারা আছেন তারা তাদের এই কাজটাকে সহজ করে দিতেছেন। কে বা কারা এই বাংলাদেশের কিছু সহজ সরল মানুষকে, তাদের সহজ সরল সেন্টিমেন্টকে উস্কে দিয়ে, ভারতের বিরুদ্ধে উস্কে দিয়ে এই কাজটা করতে যাচ্ছে। আর আপনারা মূর্খের মতো তার পিছনে দৌড় দিচ্ছেন। একটাবার খেয়াল করছেন, বাংলাদেশের সাথে ভারতের এই সম্পর্ক তো ছিল না, কিছুদিন আগেও ছিল না। বাংলাদেশে যদি একটা কাঙ্গাল গিয়েও ভারতীয় হাইকমিশনে দাঁড়াইতো ভিসার জন্য, সেও ভিসা পেত। আর ভারতের সাথে বাংলাদেশের এরকম সম্পর্ক ছিল, প্রতিটা দেশের সাথে কম বেশি 2-1টা ছোটো মোটো ব্যাপার স্যাপার থাকে, ঝগড়া বিবাদ মনমালিন্য থাকে পৃথিবীর সব দেশই। একটা সংসারে যখন আপনারা 5 ভাই থাকেন, 2 বোন থাকেন, আমরা হলো 7 ভাই 2 বোন। আমরা 7 ভাই 2 বোন, আমাদের ভাইদের মধ্যে ঝামেলা হয় নাই, আমাদের বোনদের মধ্যে ঝামেলা হয়নি, বিয়ার পরও হয়েছে, বিয়ার আগেও হয়েছে। এগুলো হলো বাংলাদেশের নিচের ব্যাপার, এটা হলো আমাদের সংস্কৃতি। পাশাপাশি 2টা দেশ, ভারত বাংলাদেশ, হ্যাঁ টুকটাক কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু সেই সমস্যাকে, সেই ঝামেলাকে আপনারা যুদ্ধের পর্যায়ে নিয়ে যাবেন, এটা তো ভাই মানা যায় না। হয়তো না, এই দেশ তো আমারও, এই বাংলাদেশ আমারও, থাকে আমি আমেরিকাতে। বাংলাদেশে কিছু হলে আমার কিছুই হবে না, অর্থনীতি রাজনীতি কিচ্ছু না। ওই দেশে বাংলাদেশে আমার পোলাপান পড়াশোনা করে না, বাংলাদেশের অর্থনীতি রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু এই দেশের মাটিতে আমার জন্ম। আমি কিন্তু এইসব ভিডিও টিডিও করে অভ্যস্ত না। ওই আমেরিকার ন্যাংটা মেয়ে দেখানো হলো আমার ভিডিও টার্গেট থাকে, বুঝছেন। ভিডিও টিডিও করে আমেরিকার জনগণ পাবলিক কে কী করে না করে, খায় দেয় কেমনি কী করে, এগুলো দেখানো আমার কাজ। ইমিগ্রেশন সংক্রান্ত ভিডিও টিডিও আমার কাজ। আপনারা আমারে পর্যন্ত অমানুষ বানায় ফেলাইছেন। আজকে আমাকে পর্যন্ত আপনারা আমাকে অমানুষ বানায় ফেলাইছেন। এখন আমার বাধ্য হচ্ছে এই বিরুদ্ধে গিয়ে ভিডিও করা, মানুষকে সজাগ করা, মানুষকে ধাক্কা দেওয়া। দরকার হলে আপনাদের 5 লাখ থেকে আপনাদের ভিতরে সচেতনতা না, দরকার হলে আপনাদের 5 লাখ থেকে আপনাদের মধ্যে সচেতনতা না। এবং কে বা কারা বাংলাদেশের বাইরে থেকে উস্কি দিচ্ছে, এক আছে ইলিয়াস, ওদিকে আছে পিনাকি। প্রথম আলো পুরাইছেন না আগুন দিয়া, ডেইলি স্টার পুরাইছেন না, কি পাইছেন আপনার? এর আগের ভিডিওতে আমি বলছি না, যাদের আপনারা মারতে গেছেন, যে জিনিস আপনারা পুরাইতে গেছেন, সেগুলো সবই ছিল বাংলাদেশের সম্পদ। দিন শেষে কি পাইছেন? আজকে সকালে ঘরে বৈশা ঠান্ডা বাতা হালার পত্রা চিন্তা করে দেখ, এগুলো জ্বালায় তোরা কি পাইছস? ভারতের বিরুদ্ধে যা অর্জন করতে গিয়েছিলেন, ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্য স্টপ করানোর জন্য এগুলো করতে গেছেন, স্টপ হয়ে গেছে। ডেইলি স্টার, প্রথম আলো উপর স্টপ হয়ে গেছে, 2-4 জন সাংবাদিক মাইরা আপনার এগুলো স্টপ হয়ে গেছে। হয় কোনোদিন মূর্খচোদারা হয় রে। যাদের মাইরে এসেছেন তারা আমাদেরই ভাই বোন। যে সহায় সম্পত্তি আপনারা ক্ষতি করেছেন, সেগুলো বাংলাদেশের কষ্টার্জিত ফরেন কারেন্সি।
আর এই ফরেন কারেন্সি হলো কামলা দেওয়া মিডল ইস্টের হাজার হাজার লাখে লাখে কাঙ্গাল। চোখের দিকে তাকানো যায় না, মুখের দিকে তাকা যায় না। এই অসহায় পোলাপানগুলো খুব কষ্ট থেকে ভিডিওটা করা। আজকে ওদিক দিয়ে পাকিস্তান আপনাদেরকে উস্কে দিচ্ছে। পাকিস্তানের যে গোয়েন্দারা আছে, পাকিস্তানের যে সেনাবাহিনীর লোকজন আছে, পুরাটা দেশ করাপ্টেড পাকিস্তান। ভিক্ষুকের জ্বালা রাস্তাতে হাঁটা যায় না। 22 কোটি মানুষের ভিতরে যে দেশে 4 কোটি ভিক্ষুক, এই কিছুদিন আগে মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে 60,000 ভিক্ষুক ধরে ধরে পাকিস্তানে পাঠাইছে। কোন পর্যায়ে গেছে পাকিস্তান, কোন পর্যায়ে গেছে পাকিস্তানের? খাইতে খাইতে পাকিস্তানের পলিটিশিয়ানের কিচ্ছু রাখেনি, পারে তো পাবলিকের জায়গা পর্যন্ত খুইলা বিক্রি করে খায়। এই হলো পাকিস্তান। আপনারা সেই পাকিস্তানের কথায় কথায় সেই পাকিস্তানের উদাহরণ দেন, গোসাই লাগে ভাই। আমি ভাই কোন দেশের, আমি ভাই শান্তির মানুষ, আমি চাই মিলেমিশে থাকবো সবার সাথে, সারাদিন কাজ করবো, দিন শেষে 2টা ডাল ভাত রান্না করে খাবো, আমার বউ বাচ্চার কাছে নিরাপদ, কেউ যাতে তাদের দিকে চোখ তুলে না থাকে। এটি ভাই আমার ধর্ম, এটি আমার আইডিওলজি, এটি আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি বড়লোক হইতে চাই না, কোটিপতি হইতে চাই না, মন্ত্রী মিনিস্টার হইতে চাই না, কোনো পলিটিশিয়ান হইতে চাই না, কোনো অ্যাক্টিভিস্ট হইতে চাই না। এটা আমার কাজ না। আমার কাজ এটা, সারাদিন আমি কাম করুম, বউ বাচ্চার কাচ্চা নিয়ে রাতে এসে 2টা ডাল ভাত রান্না করে খাম, কেউ যাতে আমাকে ডিস্টার্ব না করে। এখন পাকিস্তান যদি হয়ে থাকে, খোদা না করুক, আমি আমার ধারণা থেকে বলতে চাই, যদি আল্লাহ যাতে করে আমার কথা মিথ্যা প্রমাণিত হয় ভালো, আমার কথা মিথ্যা প্রমাণিত ভালো। তো এখন পাকিস্তানের উপর তো ইন্ডিয়া অ্যাটাক করছে, এবং কি নির্ভুল অ্যাটাক। আপনারা তো দেখছেন, ইন্ডিয়ার কাছে সে মাল আছে। আপনারা কি জানেন? আরে মূর্খচোদারা, আপনারা কি জানেন এই যে ওই ইসরায়েল যে ওই ভারতের মিলিটারি অ্যালায়েন্স, জানেন এগুলো আপনারা? ইসরায়েল ভারতের মিলিটারি অ্যালায়েন্স। ইসরায়েলের যেসব গোলা বারুদ তৈরি হয়, যেসব উইপন্স বানায়, এখন ভারতেও সেই উইপন্স বানানোর সে ফ্যাক্টরি করতেছে। খোঁজ খবর রাখেন, ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝেন, পত্র পত্রিকা পড়েন, এগুলো দেখেন কোনোদিন আপনারা? এখন এই পাকিস্তান হয়তো বা নানান কারণে ভারতের সাথে তো পারার কথা না। পাকিস্তানের ওই পারমাণবিক বোম ছাড়া তার কিছুই নাই করার মতো, আর কিছুই নেই করার মতো। অর্থনৈতিক অবস্থা তো যা তা, এগুলো তো ভারত গিয়ে পাকিস্তানে করে দিয়েছিনি। এই পাকিস্তানের পলিটিশিয়ানরা খাইয়া মুইয়া লুটপাট করেছে। পাকিস্তানের 100 জন সেনাবাহিনীর কর্মকর্তার ভিতরে ভাই বিশ্বের করেন 80 জন আমেরিকাতে থাকে। পাকিস্তানের 100 জন সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে 80 জন আমেরিকাতে থাকে। বউ বাচ্চা কাছে নিয়ে আলিশান জীবন করে পাকিস্তানকে খোকলা বানায় ছেড়ে দিচ্ছে। ভিক্ষুকের জ্বালায় পাকিস্তান দিয়ে হাঁটা যায় না। 2 দিন আগে বাংলাদেশকে নিয়ে আমি গর্ব করতাম যে বাংলাদেশ কোথায় থেকে কোথায় যাচ্ছে। এই বাংলাদেশের পাসপোর্টে নিয়ে আমেরিকাতে আসছে। ওই সময় এরকম ছিল না সারা দুনিয়া। এই যে আপনারা জানেন, এখন শ্রীলঙ্কা থেকে একটা উষ্টা মারে, নেপাল থেকে একটা লাথি মারে, থাইল্যান্ড থেকে পাশে গোয়াইদা একটা বাড়ি, বুঝছেন, কোনো জায়গায় আপনাদের ভিসা টিসা দিচ্ছেন। এগুলো ছিল কোনোদিন? এগুলো ছিল? এগুলো তো রিসেন্টলি শুরু হয়েছে। এগুলো সারা দুনিয়া বাংলাদেশের দরজা বন্ধ হয়ে যেতে ধীরে ধীরে। কি কারণে? আপনাদের খাসলতের কারণে। এগুলি আপনারা শুরু করছেন। পায়ে পাহাড় দিয়া ভারতের সাথে আপনারা ঝগড়া লাগাইছেন। সস্তা একটা সেন্টিমেন্ট, ভারতের বিরুদ্ধে কথা বলে ফ্যান ফলোয়ার বাড়ে, ভারতের বিরুদ্ধে কথা বলে টিআরপি বাড়ে, ভারতের বিরুদ্ধে কথা বলে নিউজ বাড়ে, ভারতের বিরুদ্ধে কথা বলে সংসদে যাওয়া যায়, ভারতের বিরুদ্ধে কথা বলে প্রধানমন্ত্রী পাল। ওই প্রধানমন্ত্রী যদি হন ধরে নিলাম, মেজরিটি পাইলেন পার্লামেন্টে গিয়া, সংসদে গেলেন, প্রধানমন্ত্রী হলেন, কয়দিন টিকবেন? খাওয়াইবেন কেমনে 18 কোটি মানুষরে? খাওয়াইতে তো হইবে গেলি রে, কি খাওয়াইবেন? সবার সাথে শত্রু তৈরি করে রাখছেন, কি খাওয়াইবেন এদেরকে? এখন আপনারা তো ইউরোপ আমেরিকা পালায় যাবেন কা, বাংলাদেশে একটা বিরাট বিপদের ভিতরে ফালা দিয়ে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিয়ে, তখন এই সাধারণ মানুষকে এই পরিস্থিতি থেকে উঠেই তারও 50 বছর সময় লাগবে। আপনারা তো লুটপাট করা যা করা দরকার করে দিয়ে দিবেন এই মূর্খ পাবলিকগুলোর ব্যবহার করে। এখন আমি বলি, আমি আপনাদেরকে, বুঝছেন, এখন যদি পাকিস্তান খোদা না করুক এগুলো করতেছে, যদি করেই থাকে, এই বাংলাদেশকে উস্কে দেয়, এই তোরা যা ওদিকে মাইক পড়, এই কর সেই কর, যা ভারতে হাই কমিশন ঘেরাও কর, ভারতে হাই কমিশন অ্যাটাক কর, গিয়া 2-4টারে জিম্মি কর, 2-4টাকে হোস্টেস বানা, তারপরে বর্ডারে গিয়া ককটেল মার, এগুলি যে শিখেতেছে, এটা আপনার কি উপকার আইতেছে? আপনি বুঝতে পারতেছেন আপনি কি করতেছেন? বাঘের লেজ দিয়ে কান চুলকাইতেছেন, আপনি বুঝতে পারতেছেন না? আরে বেটা, ভারতের সাথে যদি লড়বি, বাংলাদেশের 300 টাকা দিলে ভারতের 100 রুপিস, বাংলাদেশে 300 টাকা টেবিলে রাখলে ভারতের 100 রুপিস। ভারতের অর্থনীতি তো ভারতের সরকার ওই পর্যায়ে নিয়ে গেছে তাদের পলিটিশিয়ানরা। আমি যখন বাংলাদেশে ছিলাম, এই প্রথম যখন আমি ভারতে যাই, বাংলাদেশের 150 টাকা দিলে ভারতের তখন 100 টাকা পাওয়া যেত, 100 রুপিস পাওয়া যেত। অর্থাৎ কারেন্সির ভিতরে বাংলাদেশি টাকা এবং রুপিসের ভিতরে ডিফারেন্স ছিল এরকম 1.5। এখন সেটা হয়ে গেছে 3 টাইমস। দেশের অর্থনীতিকে গোয়া মেরে দিয়ে তোমরা গেছো ভারতের বিরুদ্ধে লড়তে লেগে। আরে বেটা, ভারতের বিরুদ্ধে যদি লড়তে চাস, হ্যাঁ আমিও তোদের সাথে আছি, আর লড়ো, ভারতের সাথে লড়ো। আগে বেটার দেশের অর্থনীতি ঠিক কর, আগে বেটার দেশের অর্থনীতি ঠিক কর। কেন বাংলাদেশের 300 টাকা টেবিলে দিলে ভারতের 100 রুপিস পাস করা?
ভারতের পলিটিশিয়ানরা তো ভারতকে সেই পর্যায়ে নিয়ে গেছে, তোরা কি করছিস? সারাদিন লড়াই করবি। এখন এই যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে না, ইউ হ্যাভ টু ওয়েট 2 মিনিটস বাড়ি, ওকে? হ্যালো, জাস্ট 2 মিনিটস। এই যে কিছুদিন আগে ওই যে ফিলিস্তিনিতে ঘটনা ঘটলো না, পাশের দেশের সাথে মুগ্ধ উচ্চারণ করতে যাচ্ছে না, এই পাশের দেশ যেটার কথা বললাম আপনারা বুঝছেন, ফিলিস্তিনের সাথে কার গন্ডগোল লাগছে, এটা যদি বলি এখন ভিডিও কমিউনিটি গাইডলাইন খেয়ে দিব, অনেকে চ্যানেলে হাওয়া হয়ে গেছে কথা উচ্চারণ করতে গিয়ে। ফিলিস্তিনিদেরকে উস্কে দিছিল, ইরান দিছিল না, বলছিল না পাশে আসে যাও লেহ তুলা লেহ 1300 আনছিল না, তুইলা 1300। তারপরে কি হয়েছে? গাজার অবস্থা কি হয়েছে তারপরে দেখছেন তো নিজের চোখে। ভাই যুদ্ধ আপনারা দেখেনি, যুদ্ধ পত্র পত্রিকায় দেখে আপনি এনজয় করেন, আর যখন টিভিতে নিউজ আকারে দেখেন না, তখন আপনারা এটাকে মনে করেন প্লে স্টেশনে ভিডিও গেম খেলতেছেন। তখন আপনাদের কাছে মনে হয় প্লে স্টেশনে ভিডিও গেম খেলতেছেন। দিস ইজ নট এ ভিডিও গেমস, ইটস এ রিয়েল লাইফ। গাজার মানুষদের গিয়ে জিজ্ঞেস করেন তারা কতটা কষ্ট করছে, কতটা কষ্ট করছে। চান এনজয় করতে চান, এগুলো এনজয় করতে চান? অধিকটা ইরান লাগাই দিছে, লাগছে ইসের সাথে গিয়ে পাশের দেশে গিয়া। তারপরে কি হয়েছে? ওই ঘটনা আমি গেলাম না, এখন যদি বাংলাদেশ গিয়ে লাগেন আপনারা করলেন 2-4টা এক একটা করলেন গিয়ে ভারতে, তারপরে সামলাতে পারবেন তো? আরে ভাই একটা বার চিন্তা কর না, বাংলাদেশের আর্মির কি সেই অবস্থা আছে ভারতের সামনে দাঁড়ানোর মতো? কি আছে আপনাদের গিয়ে ওদিকে যুদ্ধ করবেন? ফিলিস্তিনি না হয় আছে কিছু একটা, ওদের আছে ব্যাকআপ দেওয়ার মতো 2-4 জন আছে, ঠিক আছে, কিন্তু আপনার কি আছে? একটা নাম বলেন কি আছে আপনার? আপনারা তো বাংলাদেশ সেনাবাহিনীর বিপদের ভিতরে ফেলাইছেন, বাংলাদেশের সেনাবাহিনীর বিপদের ভিতরে ফেলাইছেন। এই ক্যাচালের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী ইনভলভ হয়ে গেছে। আর আমি বুঝি না বাংলাদেশের সেনাবাহিনীকে এখন চুরি পেরা ঘরে বসে রয়েছে, এগুলো স্টপ করে না কেন? এই 2-4 জন মানুষের জন্য সারা দেশের মানুষ এখন বিপদে পড়তে যাচ্ছে। আপনারা গিয়ে ভারতের ঝগড়া বাঁধেবেন, ভারত যদি পাল্টা আক্রমণ করে বাংলাদেশ পুরো গাজায় রূপান্তরিত হবে, কোনো সন্দেহ নেই এতে। বারবার আমি আপনাদেরকে ওয়ার্নিং দিতেছি, বুঝছেন, বারবার আমি আপনাদেরকে ওয়ার্নিং দিতেছি। কেউ যদি আপনাদেরকে উস্কে দেয়, বুঝছেন, আপনাদের ভালোর জন্য বলতেছে, এগুলো থেকে আপনারা সাবধান হন, এগুলো থেকে সাবধান হন। যারা যারা বিদেশে বসে আপনাদেরকে উস্কে দিতেছে, এদিকে গিয়ে পুরো ওদিকে গিয়ে পুরো, এর পরিণাম খুব ভয়াবহ হতে যাচ্ছে আপনাদের জন্য। এর পরিণাম খুব ভয়াবহ হতে যাচ্ছে। বাংলাদেশকে কেউ অ্যাটাক করতে পারবে না, কিন্তু বাংলাদেশের মানুষ আপনারা ভাতে মরবেন, পানিতে মরবেন। আমি বারবার বলে রাখলাম, বাংলাদেশের জনগণের জন্য এই বিদেশে যাওয়ার যে ভিসাটা দরকার হয়, সারা দুনিয়ার বন্ধ হয়ে যাবে বাংলাদেশের মানুষের ভিসা দেয়। 2-4টা মধ্যবিত্ত পোলাপান এই বিদেশ আইসা পড়াশোনা কইরা সেটেলমেন্টাল হওয়ার, ইউরোপ আমেরিকাকে সুযোগ পেত, তাদেরও গোয়া মেরে দিয়েছেন আপনারা, তাদেরও ভবিষ্যৎটা নষ্ট করে দিয়েছেন। যত দিন যাইতেছে পরিস্থিতি আরো খারাপ হইতেছে। ভাই আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করি, এই ভারত বিদ্বেষী এগুলো আপনারা বাদ দেন, ভারতকে বন্ধু বানান। ভারতের জনগণ, ভারতের মিডিয়া, আপনাদেরকে অনুরোধ করছি, প্লিজ উস্কানিমূলক ভিডিও টিডিও নিউজ টিউজ এগুলো আপনারা করেন না। ভারত বাংলাদেশের বন্ধু এবং আমরা ভারতের বন্ধু হতে চাই। ভাই যুদ্ধ না, যুদ্ধ ভাই আপনাদের অনেক ক্ষতি হবে, আর আমরা আমাদের তো অস্তিত্বের প্রশ্ন। ভাই প্লিজ এগুলো আপনার বন্ধ